ডিনামিক্স এর মধ্যে আমরা যে চ্যাপ্টারটা করছি সেটা হচ্ছে একদম ফার্স্ট চ্যাপ্টার, অর্থাৎ মোশন ইন এ স্ট্রেট লাইন। তো তার মধ্যে আমাদের থিওরি এবং যে প্রবলেম সেগুলো অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আজকে হচ্ছে নেক্সট ক্লাস, সেখানে আরো কিছু ইম্পর্টেন্ট প্রবলেম আমি বলছি। তার মধ্যে প্রথম যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষাতে এসেছে কোয়েশ্চেনটা। ঠিক আছে, তো প্রথম যে কোয়েশ্চেনটা দিয়ে আমি স্টার্ট করছি আজকে সেটা হচ্ছে, সেখানে বলেছে আমাদের ওই ঘোষ চক্রবর্তী বইয়েরই, এটা একটা 10 নম্বরের প্রবলেমটা। এ পার্টিকেল মুভস ফ্রম রেস্ট ইন এ স্ট্রেট লাইন আন্ডার অ্যান অ্যাট্রাকটিভ ফোর্স। ঠিক আছে, এখানে আমাদের ফোর্সটা কিরকম বলে দিয়েছে, অ্যাট্রাকটিভ ফোর্স বলেছে। অ্যাট্রাকটিভ ফোর্স মানে আমরা জানি যে অ্যাট্রাকটিভ ফোর্স মানে ইকুয়েশন অফ মোশন লেখার সময় সেখানে কিন্তু একটা নেগেটিভ সাইন নিতে হবে। এবং সেই অ্যাট্রাকটিভ ফোর্সের যে ডেসক্রিপশনটা সেটা কিরকম দিয়েছে বা ডেফিনেশনটা, সেটা বলেছে একটা আরবিটারি কনস্ট্যান্ট মিউ বা একটা কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি মিউ টুগেদার উইথ ডিস্টেন্স টু দি পাওয়ার -2, অর্থাৎ মিউ ইন্টু এক্স টু দি পাওয়ার -2, অর্থাৎ মিউ বাই এক্স স্কোয়ার। অর্থাৎ মিউ বাই এক্স স্কোয়ার বলছে মানে সেটাকে আমরা বলে থাকি ইনভার্স স্কোয়ার ল। এই যে ব্যাপারটাকে সেটাকে আমরা বলি ইনভার্স স্কোয়ার ল। ঠিক আছে, এটাকে আমরা বলি ইনভার্স স্কোয়ার ল। সেটা আমরা অঙ্কের মধ্যে নাহলে লিখে দেবো পাশে। পার ইউনিট মাস টু দি ফিক্সড পয়েন্ট। পার ইউনিট মাস মানে এটা অ্যাক্সিলারেশন আকারে দিয়েছে, অর্থাৎ d2x dt2 দিয়েছে, কিংবা v ইন্টু ডিভি ডিএক্স দিয়েছে, কিংবা ডিভি ডিটি দিয়েছে। এটা পার ইউনিট মাস। ফোর্স পার ইউনিট মাস মানে আমি প্রথম ক্লাস থেকেই বলে আসছি, সেটা হচ্ছে আমাদের অ্যাক্সিলারেশনকে ইন্ডিকেট করছে। ঠিক আছে, একক মাসের জন্য যে ফোর্স সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন। এবং টু এ ফিক্সড পয়েন্ট মানে টুয়ার্ডস দি ফিক্সড পয়েন্ট। টু এ ফিক্সড পয়েন্ট সেটা ইন্ডিকেট করছে টুয়ার্ডস দ্য ফিক্সড পয়েন্ট, অর্থাৎ অ্যাট্রাকটিভ ফোর্স যেহেতু বলেছে তাই টু এ ফিক্সড পয়েন্ট অন দি লাইন। শো দ্যাট ইফ দি ইনিশিয়াল ডিস্টেন্স ফ্রম দি সেন্টার ইজ টু এ। ঠিক আছে, সেন্টার অফ ফোর্স থেকে টু এ ডিস্টেন্সে পার্টিকেলটা ফার্স্টে ছিল, অর্থাৎ যখন পার্টিকেলটা একদম ইনিশিয়াল টাইমে ছিল, অর্থাৎ যখন টিটা 0, তখন তার ডিস্টেন্স এক্সটা হচ্ছে টু এ। এক্সটা হচ্ছে টু এ কোথা থেকে, না সেন্টার অফ ফোর্স থেকে বা অরিজিন থেকে বা ফিক্সড পয়েন্ট থেকে বা রেফারেন্স পয়েন্ট থেকে। দেন দি ডিস্টেন্স উইল বি এ আফটার টাইম দিস। এই সময় পর ডিস্টেন্সটা এ হবে, অর্থাৎ অর্ধেক দূরত্ব সে ক্রস করবে। ঠিক আছে, সেই যখন ফিক্সড পয়েন্ট এবং টু এ ডিস্টেন্সের মাঝখানে দাঁড়িয়ে থাকবে তখন তো ডিস্টেন্সটা তার এ হবে, কারণ 0 থেকে 2 এ তার মাঝখানের পয়েন্টটা নিশ্চয়ই একদম মিডল পয়েন্টটা এ হবে। তো এ পয়েন্টে আসতে, 2 এ থেকে এ পয়েন্টে আসতে তার এত সময় লাগবে, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। এটা হচ্ছে অঙ্কটার কথা। এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এটা অনেকবার পরীক্ষাতে এসেছে। তাহলে শুরু করা যাক। তাহলে ছবিটা যদি আঁকা হয় এটার, তাহলে কিরকম হবে। এখানে আমাদের ও যেরকম নর্মালি ছবিগুলো আঁকি প্রত্যেকটা ক্ষেত্রেই, ঠিক আছে, আমি ধরলাম এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট ও। এখানে হচ্ছে ইনিশিয়ালি সে টু এ ডিস্টেন্সে ছিল। ঠিক আছে, সেটাকে আমি এ পয়েন্ট বলছি, যেখানে এক্সটা হচ্ছে টু এ। অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম টি, পার্টিকেলটা ধরলাম কোনো একটা পজিশন পি তে রয়েছে, যেখানে ডিস্টেন্সটা হচ্ছে এক্স। এবং সে আফটার সাম টাইম, যে টাইমটা আমাদের এটা প্রমাণ করতে হবে সেটা বলছে অত টাইম পর সে একদম মিডিল পয়েন্টে রয়েছে, ধরলাম সেটাকে বি পয়েন্ট, অর্থাৎ ডিস্টেন্সটা তখন এক্স ইকুয়ালস টু এ। তো এই ডিস্টেন্স গুলো আমাদের এখানে দিয়ে দিয়েছে, এই ডিস্টেন্স গুলো আমাদের কিন্তু এখানে দিয়েছে। ঠিক আছে, এই ডিস্টেন্স গুলো দিয়েছে, অর্থাৎ কি কি ডিস্টেন্স পাচ্ছি তাহলে আমরা এখান থেকে। একটা হচ্ছে এখান থেকে এতটা, একটা হচ্ছে এখান থেকে এতটা, এবং একটা হচ্ছে একদম ইনিশিয়াল পজিশন, অর্থাৎ এই জায়গাটা। ঠিক আছে, অর্থাৎ এই ডিস্টেন্সটা কত, এটা হচ্ছে ছিল আমাদের কাছে এই, এটা হচ্ছে এক্স ডিস্টেন্স, আরবিটারি ডিস্টেন্স, যার জন্য টাইমটা লাগছে টি সময় লাগছে, টি সময় পার্টিকেলটা এরকম পজিশনে আসছে, আর এটা ইনিশিয়ালি সে টু এ ডিস্টেন্সে ছিল। ঠিক আছে,
তো এই ডিস্টেন্স গুলো আমরা মেজার করে পাচ্ছি। এবার তার ল অফ ফোর্সটা কিরকম দিয়েছে, মানে ফোর্সের নেচারটা কিরকম দিয়েছে, ফোর্সের ডেফিনেশনটা কিরকম দিয়েছে, বলেছে মিউ ইন্টু ডিস্টেন্স টু দি পাওয়ার -2, মিউ ইন্টু ডিস্টেন্স টু দি পাওয়ার -2, অর্থাৎ একটা আরবিটারি পজিশন পি তে তার যে ফোর্স, তার উপর অ্যাপ্লাইড যে ফোর্স সেটা কিরকম, সেটা হচ্ছে মিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এবং সেটা কোন দিকে কাজ করছে, সেটা যেহেতু অ্যাট্রাকটিভ ফোর্স তাই ও এর দিকে আরো দিলাম। এটা যেহেতু অ্যাট্রাকটিভ ফোর্স, এবং এই মিউ বাই এক্স স্কোয়ার এই কনসেপ্টটাকে বলা হচ্ছে ইনভার্স স্কোয়ার ল। কারণ দেখতে পাচ্ছি নিচে আছে তাই ইনভার্স, আবার একটা স্কোয়ার আছে তাই এটাকে বলা হয় ইনভার্স স্কোয়ার ল। সাধারণত যে ল অনুযায়ী একটা অবাধে পতনশীল বস্তু পৃথিবীর পৃষ্ঠের দিকে এসে পড়ে, সেই লটা কিন্তু এই ইনভার্স স্কোয়ার ল হিসাবেই কাজ করে। ঠিক আছে, সেটা আমরা ইলেকট্রিসিটির ক্ষেত্রে বা কারেন্ট মানে স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির তড়িতের ক্ষেত্রে কুলম্বস ল যেটা বলেছিল যে দুটো পয়েন্ট চার্জের গুণফল ডিভাইডেড বাই ডিস্টেন্স স্কোয়ার, এই যে ডিভাইডেড বাই ডিস্টেন্স স্কোয়ার, কিংবা গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্ষেত্রে নিউটনস গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্ষেত্রে বলা হচ্ছে দুটো মাসের গুণফল ডিভাইডেড বাই ডিস্টেন্স স্কোয়ার। তো এই যে ডিস্টেন্সের স্কোয়ারের সঙ্গে ব্যস্তানুপাতিক বা ইনভার্সলি প্রপোর্শনাল বা ডিস্টেন্সের স্কোয়ার নিচে দেওয়া হচ্ছে, এই ঘটনাটাকেই বলছি আমরা ইনভার্স স্কোয়ার ল। সেটা কুলম্বস ল এর ক্ষেত্রেও হতে পারে কিংবা নিউটনস গ্র্যাভিটেশন ফোর্সের ক্ষেত্রেও হতে পারে, একই ব্যাপার। হুম। তো যাই হোক, এবার আমরা ডেসক্রিপশনের দিকে আসি। মোটামুটি সব হয়ে গেছে, শুধু এখানে একটা এক্স লিখে দেয়, তার মানে ও এক্সটা ইন্ডিকেট করছি। ঠিক আছে, আর ওটা কি, ওটা হচ্ছে আমাদের কাছে ভেক্টর অরিজিন বা ফিক্সড পয়েন্ট বা সেন্টার অফ ফোর্স। ঠিক আছে, আর ও এক্সটা কি, ও এক্সটা হচ্ছে লাইন অফ মোশন। তাহলে ছবির মধ্যে সবটা ডিসক্রাইব করা হয়ে গেল। এবার আমরা লেখা ইন্ট্রোডাকশনটা দিয়ে এখানে লেট let O be the center of force and waves is taken along the line of motion. Of the particle. আচ্ছা, এরপর তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, এবার পি পজিশনটার কথা বলতে হবে, যে পি বি দি পজিশন অফ দি পার্টিকেল এট এনি ইনস্ট্যান্ট অফ টাইম টি। ঠিক আছে, পি বি দি পজিশন অফ দি পার্টিকেল এট এনি ইনস্ট্যান্ট অফ টাইম টি, সেই কথাটা তাহলে বলতে হবে এবার। লেট পি বি দি পজিশন of the particle at any instant of time t, where waves where OP ডিস্টেন্সটা কত, OP ডিস্টেন্সটা হচ্ছে x, and v be the velocity of the particle পি পয়েন্টে ভেলোসিটিটা কত পার্টিকেলের, সেটা হচ্ছে ভি, মানে আরবিটারি ভেলোসিটি, আরবিটারি পজিশন এক্স, আরবিটারি টাইম টি, এবং পজিশনটাই আরবিটারি, সেটা হচ্ছে পি। আচ্ছা, এখানে দুটো এক্সট্রা পজিশনের কথা বলা হয়েছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন, বিটা হচ্ছে তার মিডিল পয়েন্ট। ঠিক আছে, বিটা হচ্ছে দুটো মানে ও এবং এ বিন্দুর মধ্যবিন্দু একদম। তাহলে এখানে লিখে রাখি লেট
capital A with the initial position capital A with the initial position of the particle where OA equals to হচ্ছে 2A, ডিস্টেন্সটা 2A ডিস্টেন্স দিয়েছে এখানে, and V with the velocity V না, V with the position leg of the particle where OB ডিস্টেন্সটা কত, OB ডিস্টেন্সটা হচ্ছে A ডিস্টেন্স, মানে মিডল পয়েন্ট বলতে পারি সেটাকে। এবার আমরা ইকুয়েশন অফ মোশন লিখবো ডাইরেক্ট। Therefore the equation of motion of the particle at P is, আমরা আগে একদম প্রথম ক্লাস থেকে লিখে আসছে ভি ইন্টু ডিভিডিএক্সটা বেশি ইউজ করছি কারণ সেটা দিয়ে ক্যালকুলেশনের সুবিধা হচ্ছে। তো ভি ইন্টু ডিভিডিএক্স ইকুয়ালস টু কত নেবো, যেহেতু অ্যাট্রাকটিভ ফোর্স তাই মাইনাস সাইনটা ইউজ করবো, মাইনাস মিউ বাই এক্স স্কোয়ার, মাইনাস মিউ বাই এক্স স্কোয়ার, পাশে লিখতে পারি মাইনাস সাইন is taken since the force is attractive ব্যাস। এবার আমাদের এখানকার ক্যালকুলেশন শুরু করতে হবে। এবার এখান থেকে ক্যালকুলেশনটা স্টার্ট করব, মানে এর ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে সেটা করতে গেলে আমরা যেটা পাচ্ছি ভি ডিভি ইকুয়ালস টু মাইনাস মিউ ডিএক্স বাই এক্স স্কোয়ার। এবার বোথ সাইড ইন্টিগ্রেট করলাম, করলে এখান থেকে পেয়ে যাচ্ছি ভি স্কোয়ার বাই 2, আর এখানে পেয়ে যাচ্ছি মাইনাস মিউ 1 বাই এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কত, মাইনাস 1 বাই এক্স। 1 বাই এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস 1 বাই এক্স। অসুবিধা হলে ডাইরেক্ট করবি না, এক্স টু দি পাওয়ার মাইনাস 2 করে সেখান থেকে তাহলে পাচ্ছি এক্স টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 2 প্লাস 1। আশা করি এগুলো নিয়ে অসুবিধা হবে না। তো মাইনাস আর এক্স টু দি পাওয়ার মাইনাস 1, তাই 1 বাই এক্স প্লাস সামথিং আমি সি বাই 2 নিয়ে নিচ্ছি, where c being an arbitrary constant বা constant of integration, where c being an arbitrary constant to be determined, ঠিক আছে, কোথা থেকে ডিটারমাইন করবো না, ফ্রম দি ইনিশিয়াল কন্ডিশন। যারা এত লিখবি না তারা লিখবি যে সি বিং অ্যান আরবিটারি কনস্ট্যান্ট লিখলেও হবে, ফ্রম দি ইনিশিয়াল কন্ডিশন। তাহলে এখান থেকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে দেখতে পাচ্ছি 2টা কেটে যাচ্ছে এবং এখানে পড়ে থাকতে যাচ্ছে 2 মিউ ডিভাইডেড বাই এক্স প্লাস সি, 2 মিউ ডিভাইডেড বাই এক্স প্লাস সি, এটাকে আমি 1 নম্বর নাম দিচ্ছি।
এবার ইনিশিয়াল পজিশনে চলে আসি। ইনিশিয়ালি ইনিশিয়ালি অ্যাট ক্যাপিটাল এ পয়েন্টে এক্সটা কত ছিল? এক্সটা ছিল হচ্ছে 2a, টাইমটা হচ্ছে 0, যদি ওখানে লাগবে না। আর ভেলোসিটি কত ছিল? একদম রেস থেকে যাত্রা শুরু করেছে, তো ভিটাকে আমি 0ই ধরতে হবে, তাই তো? তাহলে দেয়ার ফোর ফ্রম ওয়ান উই গেট, তাহলে 1 নম্বর থেকে আমরা কি পাবো? এখানে যদি বসিয়ে দিই ভ্যালুগুলো, তাহলে সি এর ভ্যালুটা বেরিয়ে যাবে। তাহলে সি এর ভ্যালুটা কত পাবো? ভিটা হচ্ছে 0। এরকম আসছে। এবং ফর দিস ভ্যালু অফ সি, ইকুয়েশন 1 বিকামস দেয়ার ফোর ইকুয়েশন 1টা তাহলে কিরকম হবে? ভি স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস মিউ বাই এ। তার মানে টোটালটা কত হচ্ছে? তাহলে এখান থেকে মিউটা শুধুমাত্র কমন যাচ্ছে, কিংবা আমি যদি 2 মিউ কমন নিই তাহলে আরো বেশি ভালো হয়। 2 মিউ যদি কমন নেওয়া হয় তাহলে প্রথমটাতে এক্সই থাকবে, কিন্তু পরেরটা যেহেতু শুধু মিউ আছে, এখানে 2 মিউটা নেই, কিন্তু 2 মিউ কমন নিচ্ছে, তাহলে নিচে একটা 2 মাল্টিপ্লাই হবে। তো এরকম একটা ভি স্কোয়ার পাচ্ছি। তাহলে এবার আমাদের কি করতে হবে? রুট করে দেবো। তাহলে ভি ইকুয়ালস টু, তার মানে কত হবে? প্লাস মাইনাস তো লিখতে পারবো না, আইদার প্লাস অথবা মাইনাস। কারণ ভিটা প্লাস মাইনাস লেখা মানে সময়ের সঙ্গে মানে ডিস্টেন্সটা কমছে, তাই মাইনাস, আবার সময়ের সঙ্গে ডিস্টেন্সটা বাড়ছে তাই প্লাস। একসঙ্গে তো দুটো হতে পারে না। একই পার্টিকেল সময়ের সাথে, সময় যত বাড়ছে পার্টিকেলটা ডিস্টেন্স কমাচ্ছে আবার ডিস্টেন্স বাড়াচ্ছে, সেটা কখনো সম্ভব নয়। যে কোনো একটা সে করতে পারবে, তাই এখানে আইদার মাইনাস অথবা প্লাস দিতে হবে, দুটো প্লাস মাইনাস একসঙ্গে হতে পারে না। কিন্তু সেটা কি হবে সেটা কোয়েশ্চেনে আমাদের বলা রয়েছে, যে পার্টিকেলটা টুয়ার্ডস দি অরিজিন মুভ করছে, টুয়ার্ডস দি ফিক্সড পয়েন্ট মুভ করছে, অর্থাৎ 2a ডিস্টেন্স থেকে তার ডিস্টেন্সটা কিন্তু কমে এ হয়েছে, কমে এসেছে তার ডিস্টেন্স। ডিস্টেন্স কিন্তু ক্রমশ কমছে টাইমের সাথে, টাইম বাড়ছে কিন্তু ডিস্টেন্স কমছে। তার মানে এখানে ভেলোসিটি হবে নেগেটিভ। ভেলোসিটি তার মানে এখানে কি হবে? নেগেটিভ হবে। অর্থাৎ রুট করবার সময় এখানে -2√2 মিউ এরকম ভাবে পাশে লিখতে হবে। অবশ্যই লজিকটা দিতে হবে। সিন্স কারণ মানে ডিস্টেন্সটা কিন্তু ক্রমশ কমে আসছে অরিজিনের থেকে, টাইম যত বাড়ছে, তাই ভেলোসিটি ইজ নেগেটিভ। ব্যাস, এখান থেকেই আমাদের এবার মেন কাজটা শুরু, কারণ এরপরে আমাদের ভিটাকে ডিএক্স ডিটি লিখে তারপর ইন্টিগ্রেশন করতে হবে। আর এবং এখানটাও এলসিএম করে দিতে হবে। তাহলে এখানটাও আমরা এলসিএম করলাম। আচ্ছা, এখানে এক্স, সরি 2x হবে, একটা এক্স হবে। তাহলে ডিএক্স ডিটি ইজ ইকুয়ালস টু মাইনাস, আমি যদি 2 এটাকে বাইরে বার করি তাহলে 2 মিউ
ডিভাইডেড বাই 2 এ চলে আসবে এবং বাইরে ভিতরে থাকবে কত? জাস্ট অনলি এক্স, এবং এখান থেকে 2 কেটে যাবে, তাহলে তাহলে ডিএক্স ডিটি। কোনো রকম স্টেপ জাম্প করছি না, তোরা এই জায়গাগুলো স্টেপ জাম্প করে করতে পারিস কিছুটা, কিন্তু ভুল যেন না হয় স্টেপ জাম্প করতে গিয়ে, কারণ ডিনামিক্স এর অঙ্ক হচ্ছে, বা ডিনামিক্স কেন, যে কোনো স্ট্যাটিক্সই হোক বা ডিনামিক্সই হোক, এগুলো সবই হচ্ছে খাটনির অঙ্ক। তো এখানে যদি একটুও সিলি মিস্টেক হয়ে যায় স্টেপ জাম্প করতে গিয়ে, তখন কিন্তু সেটা খুব, মানে টাইমটা তো নষ্ট হবে এবং নাম্বারটাও পাওয়া যাবে না। তো সেটা যেন না হয়, খুব কনসাসলি প্রতিটা স্টেপ লিখতে হবে, কোনো যেন ভুল না হয় সেখানে। একদম ধরে ধরে লিখতে হবে, যে আগের স্টেপের সঙ্গে পরের স্টেপের জন্য একদম সামঞ্জস্য থাকে। তো আমরা লিখতে পারছি কত? √μ/a × dt। ডিডিটা এদিকে পাঠালাম, আর এটাকে যদি এদিকে নিই তাহলে মাইনাস √x/, এরকম আসছে। এবার আমি বোথ সাইডে কি করছি, ইন্টিগ্রেশন করে দিচ্ছি, এবং সেই ইন্টিগ্রেশনটা অবভিয়াসলি ডেফিনাইট ভাবে করব। ডেফিনাইট ইন্টিগ্রেশন ইউজ করব। ডেফিনাইট ইন্টিগ্রেশন ইউজ করবো মানে এখানে আমি ইন্টিগ্রেশনের লিমিট দিয়ে দেবো। একদম ইনিশিয়াল পজিশন যখন ছিল তখন এক্সট্রা ছিল হচ্ছে 2 এ ডিস্টেন্সে, সেখান থেকে বলেছে এ ডিস্টেন্সে আসতে কতটা সময় লাগবে। তো যখন 2 এ ডিস্টেন্সে অর্থাৎ ইনিশিয়াল পজিশনে ছিল, তখন কিন্তু তার টাইম কাউন্টিংটা শুরু, মানে শূন্য ছিল। আর এখন আমি ধরলাম ক্যাপিটাল টি পরিমাণ টাইম লাগবে। এখন আমি ধরে নিচ্ছি যে 2 এ থেকে এ ডিস্টেন্স আসতে তার ক্যাপিটাল টি পরিমাণ টাইম লাগবে। তাহলে পাশে লিখে রাখি, অবশ্যই যেটা নতুন কোয়ান্টিটি আমরা ইউজ করবো সেটা কিন্তু অবশ্যই মেনশন করতে হবে, নাহলে তার জন্য নাম্বার কাটবে, এবং ইচ্ছা হলে পুরোটাও কেটে দিতে পারে। ঠিক আছে, কারণ আমাদের এগুলো অনার্স এর খাতা, বা এই খাতাতে কোনো রকম মানে সিলি মিস্টেক বা কোনো রকম মার্সি করা হয় না। ঠিক আছে, সম্পূর্ণ চাইলে পুরোপুরি জিরো বসিয়ে দিতে পারে, কারণ এফএসআই এর খাতায় যখন দেখা হয় দেখেছি সেখানে যে প্রায় পুরোপুরি জিরো বসিয়ে দিয়েছে। ঠিক আছে, মানে সামান্যতম মিস্টেক, যে একজন পুরো লাস্ট পর্যন্ত সেম রেখেছে, মানে পুরো ঠিক করেছে, শুধুমাত্র লাস্টের অ্যান্সারে গিয়ে মানে একটা টার্ম মিস করে গেছে, কিন্তু অ্যান্সার লেখার আগে পর্যন্ত তার পুরোপুরি ঠিক। সেই একই লাইন সে আরেকবার লিখেছে অ্যান্সার হিসাবে, সে অ্যান্সারে ভুল লিখেছে বলে পুরো পুরো জিরো বসিয়েছে, গোটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ঠিক আছে, একটা টার্ম অ্যান্সারে লিখতে ভুলে গেছে। তো এরকম ভাবেই খাতাটা খুব মানে চেক করা হয়। তো সেই রেসপেক্টে আমাদের লেখাটাও সেরকম হতে হবে, খুব কনসাস থাকতে হবে নিজেদের, যেন কোনো ভুল না থাকে। ঠিক আছে, তো 0 থেকে T, 2 এ থেকে, মানে 2 এ ডিস্টেন্স যখন, তখন টাইমটা কাউন্টিং শুরু হয়নি, একদম ইনিশিয়াল পজিশনটা টিটা জিরো। আর যখন এ ডিস্টেন্স আসলো তখন ধরলাম যে টি পরিমাণ টাইমটা লাগবে। তো সেটা পাশে লিখতে হবে অবশ্যই, যে ক্যাপিটাল টিটা কি বোঝাচ্ছি আমি এখানে, যে লেট টি বি দি টাইম taken by the particle that is when small t equals to capital T, তখন এক্সটা হচ্ছে এ। ঠিক আছে, আর প্রথমে তো বলাই আছে অলসো টি ইকুয়ালস টু যখন জিরো, তখন এক্সটা কিন্তু 2a, মানে এই পজিশনটা, ইনিশিয়াল পজিশনটা। ঠিক আছে, আর এটা হচ্ছে বি পজিশনটা। তো সেটা মেনশন করে দিলাম, যে লিমিটটা আমি কি কি নিচ্ছি, কারণ এই ধরনের ইন্টিগ্রেশন লিমিট দিয়ে করাটাই সুবিধাজনক। এখানে আমি ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করে করতে গেলে কিন্তু বড় হয়ে যাবে, লিমিট দিয়ে করাটাই এটা বেটার। কেন বেটার এবার আমরা ইন্টিগ্রেশন করলেই বুঝতে পারবো। এরকম টাইপের অঙ্ক যদিও একটা আগের ক্লাসে হয়েছে, যে কেন আমি লিমিট নিচ্ছি, লিমিট নিলে সুবিধাটা কোথায় আছে। একবারই কাজটা মিটে যাবে লিমিট নিলে, আর যদি আমি ভেঙে ভেঙে করি ইনিশিয়াল কন্ডিশন ইউজ করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অঙ্কটা একটু বড় হয়ে যাবে আরো।
তো কি ইনিশিয়াল কন্ডিশন এবার ধরবো আমি, মানে কি ট্রান্সফরমেশন ধরবো? আমরা সাধারণত জানি যে এই ধরনের ক্ষেত্রে ট্রিগোনোমেট্রিক কিছু ট্রান্সফরমেশন করতে হয়, সাইন দিয়ে বা কস দিয়ে ধরতে হয়। যেগুলো বাই পার্টসের অঙ্ক হিসাবে কিন্তু আমাদের থাকতো ক্লাস 12-এ। আগে এই দিকটা লিখি, তারপর ওখানে আসছে। টি ইন্টিগ্রেশন টি আর 0 থেকে t বসালাম। আর এখানটা কি আসছে দেখি এবার। ট্রান্সফরমেশনটা আমি ধরে নিচ্ছি এক্স ইকুয়ালস টু ধরে নিচ্ছি যে 2a - x আছে, এমন ভাবে ধরি তাহলে যাতে করে জিনিসটা অ্যাডজাস্ট করার সুবিধা হয়। তো সেটা 2a sin স্কোয়ার থিটা ধরা যায়, অথবা 2a cos স্কোয়ার থিটা ধরা যায়, যে কোনো একটা করা যায়। 2a sin স্কোয়ার থিটাও ধরলে হবে, কিংবা 2a cos স্কোয়ার থিটাও ধরলে হবে। আমি 2a sin স্কোয়ার থিটা ধরে নিলাম। তাহলে সেই ক্ষেত্রে ডিএক্স টার ভ্যালু কত হবে? 2a sin স্কোয়ার থিটা ডেরিভেটিভ করলে এরকম আসবে। 2a কনস্ট্যান্ট, sin স্কোয়ার থিটার ডেরিভেটিভ। তার মানে ডিএক্স ইজ ইকুয়ালস টু 4a sin থিটা cos থিটা। আমি আর ফর্মুলায় ফেলছি না, এটা ফর্মুলায় চলে যাচ্ছে, মানে sin 2 থিটার ফর্মুলা যাচ্ছে। কিন্তু আমি আর ফর্মুলা ফেলছি না, ডাইরেক্ট 4a sin, পরে যদি কাটা যায় তো কেটে দিতে পারবো। ঠিক আছে। এবার আমরা একবারে লিমিট গুলো বের করে নিই। এক্স এর ভ্যালু একটা আছে 2a, একটা আছে a। এখন এক্স এর ভ্যালু যদি আমি 2a বসাই, তাহলে থিটাটা কত আসছে? এভাবে বলা যাবে না। এক্স এর ভ্যালু 2a মানে হচ্ছে 2a = 2a sin স্কোয়ার থিটা। তার মানে sin স্কোয়ার থিটা = 1। তার মানে θ = π/2। ঠিক আছে, এখানে পজিটিভ ভ্যালুটাই নিচ্ছি, কোনো রকম জেনারেল ভ্যালু দিকে যাবো না। θ = π/2। আর যখন a বসাবো তখন কত আসবে? যদি এখানে a বসাই এক্স এর জায়গায়, θ = চলে আসছে π/4। ঠিক আছে, তার মানে এটা হয়ে গেল π/4। তাহলে ইন্টিগ্রেশনের যে লিমিটটা সেটা আসবে π/2 থেকে π/4, নট π/4 থেকে π/2। π/2 থেকে মানে π/2 থেকে 4। ঠিক আছে, বিকজ এখানে কিন্তু 2 এর জন্য π/2 পেয়েছি, আর এর জন্য π/4 পেয়েছি, তো সেই রেসপেক্টে আমাদের ভ্যালুগুলো বসাতে হবে। এবার আমরা এদিকের কাজটা করব। এখানে এক্স এর ভ্যালুগুলো বসালে কি আসছে এবার দেখি। নিচে কত আসছে? 2a - 2x। আর ডিএক্স এর ভ্যালু কত? ডিএক্স এর ভ্যালু হচ্ছে এই যে 4a sin θ cos θ d θ। ডাইরেক্ট লিখতে পারিস, আমি প্রত্যেকটা স্টেপ করছি তাই বললাম। এই মাইনাসটার জন্য ইন্টিগ্রেশনের লিমিট দুটোকে ঘুরিয়ে দিতে পারিস। ঠিক আছে, রিভার্স করে দিতে পারিস, মাইনাসটাকে আমরা অ্যাবসর্ব করিয়ে π/4 থেকে π/2 লিখে দিতে পারি। এবার এদিকের কাজটা শুরু করি। এখানে দেখতে পাচ্ছি 2a উপরে রয়েছে, নিচে একটা কমন নিয়ে কেটে যাবে, তার মানে পড়ে থাকবে হচ্ছে 2a sin স্কোয়ার থিটা। আর নিচে 2a কমন নিলে 1 - sin স্কোয়ার থিটা, তার মানে 2a cos স্কোয়ার থিটা।
আর এখানে কত আসছে? 2 ক্যান্সেল হচ্ছে, সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা রুট আছে মানে সাইন বাই কস, কস দুটো কস কেটে যাচ্ছে এখানে। তাহলে 4 এর সাইন স্কয়ার থিটা চলে আসছে। তাহলে কত হলো সাইন স্কয়ার থিটা, 4 এটাকে বাইরে দিয়ে দিয়েছি। এবার আমি আগের দিন একটা শর্ট ট্রিক্স মানে শর্ট ট্রিক্স দেখিয়েছিলাম, কিন্তু সেই শর্ট ট্রিক্সটা কিন্তু এক্ষেত্রে প্রযোজ্য নয়। সেই শর্ট ট্রিক্সটা কিন্তু আমরা এখানে প্রযোজ্য নয়, কারণ এখানে আমরা সেই শর্ট ট্রিক্সটা 0 থেকে π/2 এর জন্য ছিল। সেই যে রিডাকশন ফর্মুলাটা ছিল সাইনের বা কজের, সেটা 0 থেকে π/2 লিমিটের জন্য ছিল। এখানে কিন্তু π/4 থেকে π/2 আছে। ফলে এখানে কিন্তু আমরা চাইলেও ওইটা করতে পারবো না। ফলে নিজেদের মধ্যে মানে যেটা জেনারেল মেথড, সেই মেথডে এগোতে হবে, কিচ্ছু করার নেই। এখানে আমরা ফর্মুলা দিয়ে বসাতে পারবো না। রিডাকশন ফর্মুলাটা এখানে লিমিটটার জন্য, এখানে যদি 0 থাকতো তাহলে ডাইরেক্ট রিডাকশন ফর্মুলাটা অ্যাপ্লাই করা যেত, কিন্তু সেটা এখানে করা যাচ্ছে না। সেই কারণে আমাদের নর্মালি যেরকম করার দরকার সেটাই করবো। স্যার একবার উপরটা দেখান। স্যার বলছি লিমিটটা উল্টো হয়ে গেল কেন? এই যেখানে মাইনাস ছিল একটা, মাইনাসটা তো লিখিনি তারপর থেকে, মাইনাসটার জন্য অ্যাবজর্ভ করি ওটাকে উল্টো করে দিয়েছি। আচ্ছা। আচ্ছা, তাহলে এখানে এবার করা যাক। 4 ছিল, আমি 2 লিখলাম। ঠিক আছে, তাহলে একটু সুবিধা হবে, এখানে 2টা ভিতরে ঢুকে 2 সাইন স্কয়ার থিটা ফর্মুলায় পড়ে যাবে। টু সাইন স্কয়ার থিটা মানে আমরা সবাই জানি, 2 সাইন স্কয়ার থিটা মানে হচ্ছে 1 - cos 2 থিটা, তাই তো? 2 সাইন স্কয়ার থিটা মানে কত? 1 - cos 2 থিটা। cos 2 থিটা মানে কত? অনেকেরই এগুলো গুলিয়ে যায় এই ফর্মুলাটা কস স্কয়ার থিটা, কিন্তু এই ফর্মুলাটা মেন ফর্মুলাটা মনে রাখলে আর কোনো গুলাবে না। ঠিক আছে, cos 2 থিটা মানে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে cos 2 থিটাকে আমরা লিখতে পারি, সাইন স্কয়ার থিটা পরে রয়েছে তো, তাহলে আমরা 1 - 2 সাইন স্কয়ার লিখতে পারি। আর cos স্কয়ার প্রথমে রয়েছে তো, তা আমরা সেটাকে 2 cos স্কয়ার থিটা -1 লিখতে পারি। সাইন শেষে আছে তো শেষেই রাখবো, cos প্রথমে আছে তো প্রথমেই রাখবো, এরপর আর কোনো ভুল হবে না কোনোদিনও। কারণ আমাদের প্লাস মাইনাসটা নিতে ভুল হয়ে যায়। ঠিক আছে, আমাদের ঘুরিয়ে উল্টো নিয়ে ফেলি অনেক সময়। তো 2 সাইন স্কয়ার থিটা 1 - 2 সাইন স্কয়ার থিটা সমান cos 2 থিটা। তাহলে এখান থেকে 2 সাইন স্কয়ার থিটার ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি 1 - cos 2 থিটা। তাহলে π/4 থেকে π/2 এখানে ইন্টিগ্রেশন এবার করে দিই, ওয়ানটা কত হয়ে যাবে? থিটা। cos 2 থিটার ইন্টিগ্রেশন কত? sin 2 থিটা/2। ঠিক আছে, sin 2 থিটা ডিভাইডেড বাই 2। এই 2টা আবার মিস করলে কিন্তু গেল, এই 2টা কিন্তু হবে অবশ্যই, কারণ এখানে থিটার সঙ্গে যেটা রয়েছে সেটা নিচে বসে, ডেরিভেটিভের সময় সেটা পাশে বসে, ইন্টিগ্রেশনের সময় সেটা নিচে আসে। তাহলে 2 থিটা × π/2 মানে পাই হবে এটা। π/4 বসা এবার। ঠিক আছে, নিজেদের মতো কর, এরকম আসছে ঠিকঠাক করে বসালে।
কারণ 2θ × π/4 করলে π/2 থাকবে এখানে। আর এটা প্লাস কেন হলো, কারণ এখানে ইন্টিগ্রেশনের লিমিট আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তো মাইনাস করতে গিয়ে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। π/2 - π/4 মানে কিন্তু প্লাস π/4। এটা তো জিরো হয়ে যাবে, সাইন পাই জিরো, পাই এর যে কোনো মাল্টিপলে সাইনটা জিরো হয়, পাই এর যে কোনো মাল্টিপলে কি হয়, সাইন জিরো হয়। তো এই পোর্শনটা জিরো হয়ে যাবে। আর এটা কত হয়ে যাবে, প্লাস 1/2 সাইন π/2 মানে 1। আর এখান থেকে হাফ কমন নিলে আমরা কত পাবো, ওদিকে কত আছে, ওদিকে আছে √μ/a ইন্টু টি। আর এখানে কত হলো, a ইন্টু π/2 প্লাস 1। তাহলে টি এর মানটা কত আসছে, ঠিক আছে। তার মানে কত, এটাকে সাজিয়ে লিখলে এখানটা আমরা পেয়ে যাচ্ছি √a × a, মানে a√a মানে কত, a√a মানে a³ মানে a⁻³ অ্যাকচুয়ালি। তাহলে কত আসছে, তাহলে দিস ইজ দ্য রিকোয়ার্ড টাইম। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, দেখ। ঠিক আছে, তো এই অঙ্কটা থরলি এরকম ভাবে করে দিতে হবে, কারণ এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, তো ভালো করে প্র্যাকটিস করবি এটা। হয়েছে, তাহলে এবার নেক্সট কোয়েশ্চেনে আসছি। আচ্ছা, নেক্সট যে কোয়েশ্চেনটা আমাদের এখানে দিয়েছে সেটা হচ্ছে ঘোষ চক্রবর্তীর বইয়েরই 11 নম্বরের প্রবলেম, অর্থাৎ আগের ঠিক পরের প্রবলেমটা। কি বলেছে এখানে, বলেছে পার্টিকেল মুভস ইন এ স্ট্রেট লাইন ও এ। ঠিক আছে, একটা স্ট্রেট লাইন দিয়েছে ও এ, মানে ও এক্স এর উপরই একটা পয়েন্ট ও এ দিয়েছে। এবার উইথ অ্যান অ্যাক্সিলারেশন হুইচ ইজ অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ডস ও। তো ডিরেক্টেড টুয়ার্ডস ও মানে আবার অ্যাট্রাকটিভ ফোর্স, আবার সেটা নেগেটিভ সাইন নিতে হবে। ভ্যারিজ ইনভার্সলি অ্যাজ দি স্কোয়ার অফ দিস ডিস্টেন্স, তার মানে আবার সেই ইনভার্স স্কোয়ার ল দিচ্ছে। ভ্যারিজ ইনভার্সলি অ্যাজ দি স্কোয়ার অফ দি ডিস্টেন্স ফ্রম ও, মানে ও মানে হচ্ছে এখানকার ফিক্সড পয়েন্ট বা সেন্টার অফ ফোর্স, কিংবা রেফারেন্স পয়েন্ট, কিংবা অরিজিন বলতে পারি। ঠিক আছে, এবং সেটা একই আগের অঙ্কটার মতোই, কিন্তু পুরোপুরি সেম অঙ্কটা। ইফ ইনিশিয়ালি দি পার্টিকেল ওয়ার অ্যাট রেস্ট, প্রাথমিকভাবে পার্টিকেলটা এই পজিশনে রেস্টে ছিল, দেন শো দ্যাট ডিউরিং দি during the ensuing motion, the time required by the particle in moving from a distance 3/4 into OA to a distance 1/4 into OA। এখানে এটা কিন্তু ফুল স্টপ না, এটা ইনটু দিয়েছে এখানে। ঠিক আছে, তো ও এর 3/4 থেকে ও এর 1/4 পজিশনে আসতে তার যে টাইমটা লাগবে সেটা কিরকম ভাবে বলছে, ফ্রম ও ইজ 1/3 অফ দি হোল টাইম ফ্রম এ টু ও। এ থেকে ওতে আসতে যে টাইমটা লাগে তার 1/3
লাগবে। ঠিক আছে, ছবিটা আঁকলে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে, ছবিটা আঁকতে হবে তার জন্য। তো ছবিটা আঁকলে আমরা যেটা পাচ্ছি এখান থেকে, প্রথমটা হচ্ছে, এটা হচ্ছে ফিক্স পয়েন্ট ও, এটা হচ্ছে ও এক্স হচ্ছে ইনিশিয়াল লাইন। ইনিশিয়ালি ধরলাম পার্টিকেলটা এই পজিশনে আছে। ঠিক আছে, এবং ওই ডিস্টেন্সটাকে একটা কিছু ধরে নিচ্ছি, ওই ডিস্টেন্সটাকে কত ধরবো বল, 4 এ ধরলে সুবিধা হয়, কারণ এখানে 3/4 1/4 করে করে আছে। আমরা যদি টোটাল ডিস্টেন্সটাকে 4 এ ধরে করি তাহলে কিন্তু জিনিসটা অনেক সুবিধা হবে। আর তা না হলে এই ডিস্টেন্স ধরেও করা যায়, কোনো অসুবিধা নেই, আমি 4ই ধরলাম। এবার কি বলছে, অ্যান্ড ভ্যারিজ ইনভার্সলি অ্যাজ দ্য স্কোয়ার অফ ইটস ডিস্টেন্স ফ্রম ও। সেগুলো ঠিক আছে, বুঝলাম। এবার ইফ ইনিশিয়ালি দি পার্টিকেল অ্যাট রেস্ট, এটা ছিল হচ্ছে তার ইনিশিয়াল পজিশন, তার মানে রেস্টে ছিল, তার মানে ভিটা শূন্য, আর টাইমটা তখনও মেজার করা শুরু হয়নি, টাইমটাও শূন্য সেখানে। এবার বলছে পার্টিকেলটা 3/4 ওয়ে ডিস্টেন্স থেকে 1/4 ইন্টু ওয়ে ডিস্টেন্সে আসতে যে সময় লাগবে। 3/4 ইন্টু ওয়ে মানে কিরকম ডিস্টেন্স হবে, এটা যদি টোটাল 4 ভাগ করি, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ, তা 3/4 মানে এটা, আর 1/4 মানে এটা। এই যে ডিস্টেন্সটুকু কভার করতে তার যে টাইম লাগবে, টোটাল ডিস্টেন্সটা কভার করতে তার 3 গুণ টাইম লাগবে। তাই তো বলতে চাইছে, কারণ টোটাল ডিস্টেন্সের থেকে 1/3 ভাগ কম সময় লাগবে। ঠিক আছে, তাহলে সেই রেসপেক্টে আমরা যদি বলি এখানে, তো আমি ধরছি এটা হচ্ছে সামথিং বি পয়েন্ট। বি পয়েন্ট যেটা কিনা এক্স ডিস্টেন্সটা কত, 3/4 ইন্টু ওয়ে। 3/4 ইন্টু ওয়ে মানে কত, 3/4 ইন্টু 4 এ, তার মানে 3 এ ডিস্টেন্স। আর এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের কাছে, এটাকে সি বললাম, সিটা তার মানে কত হবে, এক্স ইন্টু এক্স ইকুয়ালস টু 1/4 ওয়ে, তার মানে 1/4 ইন্টু 4 এ, তার মানে কত এ ডিস্টেন্স। তাহলে 3 এ ডিস্টেন্স থেকে এ ডিস্টেন্স আসতে তার কত সময় লাগছে সেটা বার করতে হবে, এবং ও থেকে এ ডিস্টেন্স আসতে কত সময় লাগছে সেটাও বার করতে হবে, দেখাতে হবে যে একটা আরেকটার 1/3। এই হচ্ছে অঙ্কটা। তো মাঝখানে কোন একটা পজিশন আমি পি ধরে নিচ্ছি, ডিস্টেন্স হচ্ছে এক্স ডিস্টেন্স। পি পজিশনে ইয়েটা কত, অ্যাক্সিলারেশন বা ফোর্স পার ইউনিট মাস, সেটা হচ্ছে μ/x²। ওকে, তো এই হচ্ছে ছবিটা হয়েছে। এখানে ডিস্টেন্স গুলো আমি আলাদা করে আঁকলাম না, যদি আঁকতে জাস্ট আঁকতেই পারিস যে এটা একটা ডিস্টেন্স, তারপর বি পর্যন্ত একটা ডিস্টেন্স, দেন এ পর্যন্ত একটা ডিস্টেন্স। ঠিক আছে, তো এই ডিস্টেন্স গুলো আলাদা করে দেখালে দেখাতে পারিস, না দেখালেও কোনো অসুবিধা নেই। আর এটা হচ্ছে এই ডিস্টেন্স। ঠিক আছে, লেখাটা পুরোপুরি কিন্তু আগের অঙ্কের মতো ফলো করতে হবে, লেখাটা পুরো আগের অঙ্কের মতোই হবে এখানে। আগের অঙ্কে যা আমি লিখে দিয়েছি এক্স্যাক্টলি সেটাই লিখতে হবে, শুধুমাত্র চেঞ্জটা কোথায় হবে, 3 এবং 4 এর ডিস্টেন্সটাকে আলাদা করে মেনশন করতে হবে। ঠিক আছে, কতটা পোর্শন আগের অঙ্কের মতো হবে, কতটা পোর্শন আগের অঙ্কের মতো হবে আমি বলে দিচ্ছি।
তোরা এখন জায়গা রেখে দে, কারণ এতটা তোরা করতে পারবি না, এখন লেখা সম্ভব নয়। পিডিএফ আমি দিয়ে দেবো, ওখান থেকে লিখে নিতে পারবি। আর যদিও আগের অঙ্কের মধ্যে তো লিখেছিসই, ঠিক আছে, ওরা পুরোপুরি সেম লেখা, ওই জন্য আমি আর লিখছি না। একই জিনিস ডবল ডবল করে লিখে লাভ নেই। চেঞ্জটা কোথায় হবে এবার একটু দেখ, সামান্য একটু চেঞ্জ করতে হবে লেখাতে। সেটা হচ্ছে জাস্ট এইটুখানি, আর কিচ্ছু না। এই যে ও এ ডিস্টেন্সটা, তার মানে আমাদের এখানে নিতে হবে 4a ডিস্টেন্স। এবং বি বি দি পজিশন অফ দি পার্টিকেল হোয়ার বি এবং সি একসঙ্গে করে দিচ্ছি, বি কমা সি বি দি পজিশনস অফ দি পার্টিকেল হোয়ার ওবি ইকুয়ালস টু, ওবি ডিস্টেন্সটা কত এগুলো লেখার প্রয়োজন নেই, হোয়ার ওবি ডিস্টেন্সটা হচ্ছে 3/4 ইন্টু এ, তার মানে 3/4 ইন্টু 4a, তার মানে তার মানে 3a ডিস্টেন্স, অ্যান্ড ওসি ডিস্টেন্সটা কত 1/4 ইন্টু এ, তার মানে 1/4 ইন্টু 4a, তার মানে এ ডিস্টেন্স। ব্যাস এইটুকুনি করলেই হবে, এই চেঞ্জটুকু এক্সট্রা করলাম, ঠিক আছে। তারপরে অঙ্কের মধ্যে ক্যালকুলেশনের তো চেঞ্জ হবেই, সেটা নিয়ে কোনো কথা নেই। ক্যালকুলেশনের চেঞ্জ এবার কি কি হচ্ছে দেখ। ক্যালকুলেশনের চেঞ্জ বলতে ইনিশিয়ালি অ্যাট এ পজিশনে এক্সটা আমি 4 ধরেছি, 2a নয় কিন্তু, তাহলে এখানে 4 দিয়ে ক্যালকুলেশনটা শুরু হবে। তাহলে ফ্রম 1 উই গেট, ভ্যালুটা বসাই, ভি স্কোয়ার ইকুয়ালস টু 2 মিউ ডিভাইডেড বাই এক্স, তার মানে এটা 0 স্কোয়ার, এটা 4a আর এটা হচ্ছে প্লাস সি। তাহলে সি সমান -μ/2a হবে। আচ্ছা, দেয়ার ফোর, তাহলে 1 নম্বর ইকুয়েশনটা কিরকম হবে, ভি স্কোয়ার ইকুয়ালস টু, টু মিউ কমন নিলে 1/x। তাহলে বুঝতেই পারছিস আগেরটার মতো আসছে, আগেরটা 2a দিয়েছিল তাই এখানে 2a এসেছিল, এখানে 4a চলে আসছে। পুরো সেম এগুলো। আচ্ছা, এখানে একটা রুট হবে, ঠিক আছে, এটা মিস করে গেছি। সবাই খেয়াল করে লিখবি কিন্তু প্রত্যেকটা জিনিস। ভি মানে আমরা জানি ডিএক্স ডিটি। ঠিক আছে, অঙ্কগুলো একদম মুখস্থের মতো হয়ে যাবে, এত অঙ্ক করাবো প্রত্যেকটা সারা সেমিস্টারে তোদের। আর কোনো নতুন অঙ্ক তো অন্তত লাগবেই না পরীক্ষাতে, এর বাইরে কিছু আসবে না। এবং অঙ্কগুলো এত প্র্যাকটিস হয়ে যাবে, তোর আলাদা করে প্র্যাকটিস না করলেও কাজ মিটে যাবে, কারণ একদম জলের মতো মুখস্থ থাকবে রীতিমতো, যে না এটার পর এটা করতে হবে। স্টেপগুলোই তোদের, মানে এই টাইপের অঙ্ক দেখ আগেরটাও করেছি, তার আগেও কিন্তু অন্য ক্লাসে হয়েছে।
ঠিক আছে, এবার একটু সিম্পলিফাই কর, পুরোপুরি আগের মতো হবে, কোনো চেঞ্জ নেই, শুধুমাত্র লাস্টে একটু কাজ তো বুঝতেই পারছি এক্সট্রা হবে, কারণ আগেরটা শুধুমাত্র 2 এ ডিস্টেন্স থেকে এই ডিস্টেন্সটা আসতে কতটা সময় লাগবে সেটা দিয়েছিল। এখানে আবার 3 রকম ভাবে বলছে যে 3a/4 বা 3 এ ডিস্টেন্স থেকে এই ডিস্টেন্সটা আসতে কতটা টাইম লাগবে, আর একদম 4 এ থেকে 0-তে আসতে কতটা টাইম লাগবে, দুটোর মধ্যে একটা সম্পর্ক বার করতে চাইছি। তো সেক্ষেত্রে লাস্টের দিকে একটু ডবল কাজ করতে হবে ওই জায়গাটা। কত হবে বল এটা? এবার আমাদের ভ্যারিয়েবল সেপারেট করে নিতে হবে ইন্টিগ্রেশন করার জন্য। আর এখানে কত হচ্ছে? এরকম দাঁড়াচ্ছে। ঠিক আছে, এই যে ইন্টিগ্রেশনের পজিশনটা আসলো সেটা আমাদের ডবল ডবল করে করতে হবে। ডবল ডবল করতে হবে মিন্স একবার আমরা করব হচ্ছে 0 থেকে এতে যেতে কত সময় লাগছে, এবং আরেকবার করব যে 3 এ ডিস্টেন্স থেকে 2 এ ডিস্টেন্সে হতে কতটা টাইম লাগছে। তার জন্য আমাদের কিন্তু এখানে একটু কি বলবো, সিম্পলিফিকেশন করতে হবে, কিন্তু উইদাউট লিমিট করাটাই বেটার। ঠিক আছে, উইদাউট লিমিট করে নেওয়াটাই বেটার হবে এখানে। তারপরে আমরা যা করার করব। ঠিক আছে, এখানে একটু আমরা ইন্টিগ্রেশনের লিমিট এখন বসাচ্ছি না, এখনই যদি ইন্টিগ্রেশনের লিমিট বসিয়ে দিই একটু, কারণ ডবল ডবল করে একই কাজ করতে হবে, তাহলে ওই জন্য একটু সিম্পলিফাই করে নিয়ে তারপর লাস্টের লিমিট বসাবো। এই ইন্টিগ্রেশনটা তোরা এদিকে দিতে পারিস। আচ্ছা এখানে দেখ, এক্স এর ভ্যালু কত নেবো, একই রকম ভাবে আগের অঙ্কটার মতোই 4 এ সাইন্স থিটা নিচ্ছি। এরকম আসবে, এবং এই ভ্যালুগুলো নিয়ে যদি বসাই এখানে, এখন লিমিট বার করছি না বিকজ লিমিট আলাদা করে করব। একবারে এইটা করে দিচ্ছি। এরকম আসছে, তার সঙ্গে কি থাকছে, এইটে সাইন থিটা কস থিটা ডি থিটা। তাহলে এটা কাটছে। এরকম আসছে।
এবার তোরাই বলে এতগুলো জিনিস আমরা যদি আলাদা আলাদা করে লিমিট বসাতাম, একবার এ থেকে জিরোর জন্য একই কাজ করে যেতাম, আবার থ্রি এ থেকে এর জন্য আবার একই রকম জিনিস কাজ করে যেতাম, তো সেক্ষেত্রে একই জিনিস ডবল ডবল করতে করতে টাইমটাও যেত এবং সেটা বোকামি হতো যে একই জিনিস বারবার করছি। ওই জন্য জেনারেল ভাবে পুরোপুরি ইন্টিগ্রেশনটা তার ফরম্যাটে এনে নিচ্ছি, তারপর টাইম অনুযায়ী বা যে ডিস্টেন্স দুটো দিয়েছে সেই ডিস্টেন্স অনুযায়ী ভ্যালু বসালেই কাজ মিটে যাবে। ঠিক আছে, কারণ দুটো টাইম বার করতে হবে, দুটো টাইমের জন্য একই কাজ দুবার দুবার করে করার কোনো মানে হয় না। ওই জন্য আমি উইদাউট লিমিট করলাম, লাস্টে এবার লিমিটটা বসাবো। টু সাইন স্কোয়ার থিটা মানে 1 - cos 2 থিটা। ঠিক আছে, 1 - cos 2 থিটা আসছে, এবং সেটাকে একবার ইন্টিগ্রেট করে নিতেই পারি, কিন্তু তাও আমি করছি না এখন, বিকজ আবার একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসবে, দরকার কি আছে। আর এদিকটা কত হয়ে রয়েছে, এদিকটা আমাদের কাছে রয়েছে √μ/2a ইন্টিগ্রেশন ডিটি। এই যে, ব্যাস এবার আমরা টাইম দুটো বার করবো এখান থেকে। আচ্ছা, লেট টি বি দি টাইম taken by the particle to reach the point from the initial position, from the initial point A. তার মানে therefore যদি symbolically লিখি, when small t equals to capital T, then x equals to কত, x equals to হয়ে যাবে 0, এবং টিটা যখন 0 ছিল তখন এক্সটা ছিল 4 এর ডিস্টেন্সে, তাহলে therefore from 2 we get এবার যেহেতু 1 - cos 2 থিটা হয়ে গেছে, এখানে আমি যদি এক্সটাকে চেঞ্জ করেছি, তাহলে সেই রেসপেক্টে কিন্তু কাজটাও করতে হবে এখানে। আমি এখানে একবারে বলে দিচ্ছি, এক্সটা 0, তার মানে 0 ইকুয়ালস টু 4 a sin² থিটা। তার মানে থিটার ভ্যালু কিন্তু 0 বসাতে হবে উপরে, উপরে 0, বুঝে শুনে কাজ করবি। এখানে কিন্তু 0 থেকে টি, 4 থেকে 0 ডিস্টেন্সটা, 4 তার মানে 4 লিমিটটা কিন্তু নিচে পড়বে, 4 বসালে কত আসবে, 4 বসালে π/2 আসছে। এই 1 - cos 2 থিটা বসিয়ে দে। লাস্টের দিকটা একটু ধরে ধরে করতে হবে, কারণ জিনিস সোজা, কিন্তু এই জায়গাগুলোর ক্যালকুলেশনটা একটু বুঝে শুনে করতে হবে, কি বার করতে চাইছি বুঝে নিয়ে করতে হবে কাজটা। এই ইন্টিগ্রেশনটা আমরা চাইলেই ইয়েতে করতে পারতাম, রিডাকশন ফর্মুলা দিয়ে sin²θ, কিন্তু আমি যেহেতু একদম প্যাটার্নটা ফেলে রেখেছি বলে অসুবিধা নেই, ডাইরেক্ট করতে পারি। 1 - cos 2 থিটা, তার মানে হচ্ছে আমি কিন্তু মাইনাসটার জন্য লিমিটটাকে উল্টে দিয়েছি,
এদিকটার কাজ করে নি একবারে। এটা কত হবে? সাইন পাই বাই টু একবারে করে দিচ্ছি, ঠিক আছে? 2 × π/2 মানে শূন্য বলবে, কারণ সাইন পাই চলে আসছে এটা। জিরো বসালে তো দুটোই জিরো আসবে, কারণ সাইন জিরো আসছে। এই পোর্শনটা শূন্য হয়ে যাচ্ছে। টু এ পাই আসলো। তাই তো। হুম, 2 a পাই আসছে। আর আরেকটা যে ডিস্টেন্স রয়েছে সেটা এবার বের করব। আরেকটা ডিস্টেন্স বের করব, সেটা হচ্ছে এই জিনিসটাই আবার লিখতে হবে, শুধুমাত্র একটু অন্য করে। এবার আমরা করব কোথায়, বি থেকে সি তে যাব। এবার আমরা যেতে হবে বি থেকে সি তে, ঠিক আছে? এবার তাহলে আমরা করব হচ্ছে টি ড্যাশ বি দি টাইম রিচ দি পয়েন্ট সি ফ্রম বি। বি পয়েন্টের ডিস্টেন্স কত ছিল? 3a ডিস্টেন্স ছিল। তার মানে যখন টিটা হচ্ছে টি ড্যাশ, তখন এক্স ডিস্টেন্সটা কত হবে? এক্স ডিস্টেন্সটা তখন হবে আমাদের কাছে এ। আর যখন টিটা জিরো তখন হবে আমাদের কাছে 3a। 3a থেকে এতে গেছে তো, ঠিক আছে? আমি এখন কাউন্টিংটা বি পজিশন থেকে সি পজিশনের জন্য করছি, তাই বি পজিশনে জিরো রেখেছি, সি পজিশনে টি ড্যাশ দিচ্ছি। তাহলে দেয়ার ফোর ফ্রম টু, তাহলে 2 নম্বর থেকে কি পাওয়া যাবে এবার? 2 নম্বর ইকুয়েশন থেকে তাহলে কি পাওয়া যাবে? √μ/2a। তাহলে এখান থেকে কিন্তু আমাদের একদম থিটার মানটা বার করে নিতে হবে। ঠিক আছে, হাফ কখন হবে? একদম প্রিন্সিপাল ভ্যালুটা নিচ্ছি। হাফ কখন হবে? যখন থিটাটা হচ্ছে আমাদের কাছে π/6 60 ডিগ্রি মানে 30 ডিগ্রিতে। এবং √3/2 কখন হয়? সাইন থিটার ভ্যালু যখন 60 ডিগ্রি ভ্যালু হয়, অর্থাৎ থিটা ইকুয়ালস টু π/3 হবে। কত ছিল? 4a 1 - cos 2 থিটা। না, দাঁড়া, -4a 1 - cos 2 থিটা।
লোয়ার লিমিট কত হবে? লোয়ার লিমিট কিন্তু আমাদের এখানে 3a থেকে এতে যাচ্ছে, 3a থেকে a, তার মানে π/3 থেকে π/6 করতে হবে লোয়ার লিমিট থেকে আপার লিমিট। এগুলো খুব খেয়াল করে করবি, নাহলে মাইনাস চলে আসবে একটা অ্যান্সারে। যদিও বুঝতে পারবি টাইমটা নেগেটিভে চলে আসছে, সেটা তো হতে পারে না তখন, কিন্তু আবার তো তো তার থেকে ভালো প্রথমেই বুঝে শুনে কাজটা করা। একবারই ইন্টিগ্রেশন করে লিমিট উল্টে দিচ্ছি। এরকম আসছে। π/3 মাইনাস π/6 মানে π/6। এখানে 1/2 সাইন 2π/3, 2π/3 মানে কত? সাইডে করে দেখ, সাইন 2π/3 মানে হচ্ছে সাইন π-π/3। সাইন পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, তার থেকে কমেছে, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ না নেগেটিভ? সাইন পজিটিভ। আর সাইনটা সাইন থাকবে না কজ হয়ে যাবে? সাইনটা সাইনই থাকবে, বিকজ এখানে পাই আছে, π/2 × 2 আছে, অর্থাৎ π/2 এর ইভেন মাল্টিপেলে রয়েছে। সাইন সাইনই থাকবে, তাহলে সাইন π/3 হবে এটা। এবং সাইন π/3 এর ভ্যালু কত? √3/2। আর সাইন π/3 মানে আবারও তাই, কেটেই যাবে আলটিমেটলি। ঠিক আছে। আর উপরেরটা কত বেরিয়েছিল? উপরেরটাও এত কিছু করার দরকার নেই। এটাই থাক, কাটাকুটি করতে হবে না। এবার দুটোকে ডিভাইড করে দিলে তো চলে আসছে। যদি বলি এটা 3 নম্বর, এবং এটা 4 নম্বর, 3 ডিভাইডস 4 করলেই তো চলে আসবে। একদিকটা রয়েছে হচ্ছে √μ/2a ইন্টু টি, আর এটাতে কত রয়েছে? √μ/2 ইন্টু টি ড্যাশ। উপরেরটাতে ছিল হচ্ছে 4a × π/2। হেন্স প্রুভড, বা হেন্স দি রেজাল্ট ইজ প্রুভড, এটাই তো বলেছিল যে এই টাইমটা টোটাল টাইমের 1/3 লাগবে। বোঝা গেছে? হ্যালো?
ঠিক আছে, এই হচ্ছে অঙ্কটা পুরো আগেরটার মতোই, কিন্তু এক্সট্রা লাস্টের দিকটা একটু ডবল টাইম বার করতে হলো বলে কাজটা বেশি করতে হলো, বাকি নয়তো আগের মতোই। আচ্ছা, 4 একটা অঙ্ক করাচ্ছি, সেটা একটু অন্য ধাঁচের। ঠিক আছে, এতক্ষণ চলছিল একরকম নিয়মে। এই অঙ্কটা করাচ্ছি, এই অঙ্কটা এটাও ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের অঙ্কটা করতে কিন্তু অন্যরকম ভাবে হবে। আচ্ছা, কি বলেছে কোয়েশ্চেনটাতে? A particle of mass m moves in a straight line. A particle of mass m moves in a straight line under an attractive force. আমি কিন্তু প্রত্যেকটা অঙ্ক অ্যাট্রাকটিভ দিয়েই করাচ্ছি এবং এটা দিয়েই বেশি থাকে। এরপর আমি রিপালসিভ করাবো, কারণ মেন জায়গা কিন্তু অ্যাট্রাকটিভ এটা। রিপালসিভটা তেমন কোনো অঙ্ক খুব একটা হয় না বললেই চলে, তাও করিয়ে দেবো, চিন্তা নেই, সমস্ত টাইপের করানো হবে। An attractive force m n square x, m n square x towards a fixed point on the line when at a distance x from it. এক্স ডিস্টেন্সে যখন পার্টিকেলটা রয়েছে অরিজিন থেকে বা ফিক্সড পয়েন্ট থেকে বা সেন্টার অফ ফোর্স থেকে, তখন তার উপর ডিস্টেন্স, তার উপর যে ফোর্সটা কাজ করছে সেটা হচ্ছে এম ইন্টু এন স্কোয়ার ইন্টু এক্স, এবং সেটা অ্যাট্রাকটিভ ফোর্স, অর্থাৎ সেটা নেগেটিভ সাইন হিসাবে ইকুয়েশন অফ মোশনে অবস্থান করবে। টুয়ার্ডস দি ফোর্স যেহেতু, তাই নেগেটিভ সাইন, এবং সেটা অ্যাট্রাকটিভ, সমস্ত রকম ভাবেই বলে দিয়েছে, অ্যাট্রাকটিভও বলেছে, টুয়ার্ডস দি ফিক্সড পয়েন্টও বলেছে, মানে অ্যাট্রাকটিভ। হোয়েন অ্যাট এ ডিস্টেন্স এক্স, হোয়েন অ্যাট এ ডিস্টেন্স এক্স ফ্রম ইট। তো ঠিক আছে, এগুলো সবই পড়লাম। এটা হচ্ছে আমাদের ল অফ মানে ফোর্সটা। ইফ ইট বি প্রজেক্টেড উইথ এ ভেলোসিটি ভি, এতক্ষণ কিন্তু প্রাথমিক ভেলোসিটি ভি ছিল না, প্রাথমিক ভেলোসিটি কিন্তু রেস্টে ছিল। পার্টিকেলটা অ্যাট ফার্স্ট ইনিশিয়ালি রেস্টে ছিল, সেখানে তার ইনিশিয়াল ভেলোসিটি কিন্তু জিরো ছিল, হোয়েন টি ইকুয়ালস টু জিরো। কিন্তু একে কিন্তু এবার কিছু একটা ভেলোসিটি দিয়ে প্রজেক্ট করা হয়েছে, অর্থাৎ ভি ভেলোসিটি দিয়ে প্রজেক্ট করেছে টুয়ার্ডস দি সেন্টার অফ ফোর্স, সেন্টার অফ ফোর্সের দিকে ঠেলে দেওয়া হয়েছে ভি ভেলোসিটি নিয়ে, এবং সে ইনিশিয়ালি একটা ডিস্টেন্সে ছিল, সেটা হচ্ছে এ ডিস্টেন্স, ফ্রম অ্যান ইনিশিয়াল ডিস্টেন্স এ। Then prove that it reaches the center of force after a time this. সেই ইনিশিয়াল পজিশন থেকে সেন্টার অফ ফোর্সে আসতে তার এত টাইম লাগবে। কনসেপ্টটা আগের মতোই, কনসেপ্টটা আগের মতোই, কিন্তু আগেরটার সঙ্গে ডিফারেন্সটা কোথায়? আগেরটার সঙ্গে ডিফারেন্স হচ্ছে আগেরটাতে ইনিশিয়ালি রেস্টে ছিল, রেস্ট থেকে ক্রমশ যাত্রা শুরু করছে, এখানে সে ইনিশিয়াল একটা ভেলোসিটি ভি নিয়ে যাচ্ছে। আগেরটা তো আমাদের ইনিশিয়াল পজিশন থেকে অরিজিনে আসতে কতটা টাইম লাগবে সেটা জিজ্ঞাসা করেছিল, এখানেও লাগছে। ঠিক আছে, এখানেও সেটাই চাইছে। তাহলে শুরু করা যাক অঙ্কটা। এর জন্য একটু ছবিটা আঁকা যাক, ছবিটাও একই রকম হবে। এখানে ও পজিশন রয়েছে, এটা ও এক্স হচ্ছে ইনিশিয়াল লাইন, এখানে ধরলাম ইনিশিয়াল পজিশন হচ্ছে এই পয়েন্ট থেকে সে যাচ্ছে, এবং ডিস্টেন্সটা কিন্তু এখানে বলে দিয়েছে এই ডিস্টেন্স, নিজের মতো 4a বা 2a কিছু ধরা যাবে না, এখানে এই ধরতে হবে যেটা কোয়েশ্চেনে দিয়েছে। এট এনি ইনস্ট্যান্ট অফ টাইম টি, পার্টিকেলটা ধরলাম পি পজিশনে রয়েছে, টাইমটা হচ্ছে এক্স। আচ্ছা, পি পজিশনে তার উপর কিরকম ফোর্স কাজ করছে? তার উপর কাজ করছে হচ্ছে এম এন স্কোয়ার এক্স, এবং সেটা কোন দিকে কাজ করছে? টুয়ার্ডস দি ফিক্সড পয়েন্ট ও কাজ করছে, অর্থাৎ অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করছে। ব্যাস এইটুকুনি হচ্ছে ছবিটা। ঠিক আছে, আর কিছু করতে হবে না ছবির মধ্যে। এখানে ডিস্টেন্স গুলো কোনগুলো, কোন ডিস্টেন্স গুলো রয়েছে এখানে? দুটো ডিস্টেন্সই, এখানে কোনো বিশেষ অনেকগুলো ডিস্টেন্স নয়, জাস্ট দুটো মাত্র ডিস্টেন্স রয়েছে, একটা ইনিশিয়াল ডিস্টেন্স, একটা হচ্ছে আরবিটারি ডিস্টেন্স। এটা হচ্ছে এক্স ডিস্টেন্স, যেটা কিনা আরবিটারি,
এবং এটা হচ্ছে এ ডিস্টেন্স, এটা হচ্ছে ফিক্সড ডিস্টেন্স, যেটা ইনিশিয়াল পয়েন্ট থেকে ফিক্সড পয়েন্টের ডিস্টেন্স। তাহলে এবার অঙ্কটা শুরু করা যাক। এখানে লেখাটাও যদি বলি, লেখাটা কিন্তু পুরোপুরি সেম হবে। কার মতো হবে? কার মতো লেখাটা হবে? সেটা হচ্ছে আগের যে অঙ্কটা রয়েছে, আগের অঙ্কটা শুধুমাত্র প্রথম দিকটা, সমস্ত লেখা লাগবে না আগের অঙ্কের, কারণ আগের অঙ্কে অনেক রকম ডিস্টেন্স ছিল, এখানে কিন্তু সেই ব্যাপারটা ঠিক নেই। শুধুমাত্র ইনিশিয়াল একটা পজিশন রয়েছে টুগেদার উইথ এ ফিক্সড পয়েন্ট। তো কেবলমাত্র এইটুকুনি ডিস্টেন্স আমাদের লাগবে, মানে এই লেখাটুকু লাগবে। এবং এই লেখাতে আমি একটা জিনিস এক্সট্রা অ্যাড করছি, পার্টিকেলটা যখন এখানে এই পজিশনে আছে মানে টাইমটা কিন্তু তখন শূন্য, কিন্তু ভেলোসিটি কিন্তু তখন তার ক্যাপিটাল ভি, সেটা কোয়েশ্চেনে বলে দিয়েছে। কোয়েশ্চেনে কিন্তু বলে দিয়েছে ক্যাপিটাল ভি। তো সেই জিনিসটা কিন্তু এখানে কাজে লাগাতে হবে, সেই ব্যাপারটা কিন্তু কাজে লাগাতে হবে এখানে। তো এই বিধি পজিশন, ইনিশিয়াল পজিশন অফ দি পার্টিকেল হোয়ার ওয়ে ডিস্টেন্সটা এখন আর এখানে 4 এ নয়, ওয়ে ডিস্টেন্সটা হচ্ছে এ ডিস্টেন্স, অ্যান্ড ক্যাপিটাল ভি ইজ দি ভেলোসিটি of the particle at p। তো এইটুকুনি কথা আমি এক্সট্রা অ্যাড করলাম। ঠিক আছে, তোরা চাইলে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারিস। আচ্ছা, এবার আমি ইকুয়েশন অফ মোশনে চলে যাই ডাইরেক্ট তাহলে। দেয়ারফর ইকুয়েশন অফ মোশন অফ দি পার্টিকেল at p is, therefore equation of motion of the particle at p is, সেটা হচ্ছে ভি ইন্টু ডিভি ডিএক্স, সেটা দিয়ে করতে পারি। অথবা আরেকটা জিনিসও আছে, সেটা হচ্ছে ডি টু এক্স ডিটি টু দিয়ে। আমরা এখানে ডি টু এক্স ডিটি টু কথাটাকে ইউজ করছি, ঠিক আছে, কারণ করতে সুবিধা হবে। আমি এখানে ভি ইন্টু ডিভি ডিএক্স দিয়ে কাজটা করছি না। আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে ডি টু এক্স ডিটি টুর কনসেপ্টে অঙ্কটা অনেক তাড়াতাড়ি কাজটা হবে। ঠিক আছে, ওই জন্যই বলেছি প্রথমেই যে এটা একটু অন্যরকম অঙ্ক, একটু অন্য নিয়মে আমরা করব। কিছুটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে কনসেপ্ট, কমপ্লিমেন্টারি ফাংশন, পার্টিকুলার ইন্টিগ্রালের যে কনসেপ্ট, সেটা দিয়ে করব। এবং এখানে কিন্তু মাসটাকে আমাদের ইন্ডিকেট করেছে, কথাটা ভালো করে পড়তে হবে, মাসটা কিন্তু এম। তার মানে এই যে এমটা, সেটা কিন্তু এর সঙ্গে গুণ অবস্থায় রয়েছে, তাহলে এম ইন্টু এন স্কয়ার ইন্টু এক্স, এটা কিন্তু টোটাল ফোর্সটাকে বোঝাচ্ছে, এটা কিন্তু ফোর্স পার ইউনিট মাসকে বোঝাচ্ছে না। কারণ মাস যেহেতু এম কোয়েশ্চেনে দিয়েছে, আবার ফোর্সে বলছে এম ইন্টু এন স্কয়ার ইন্টু এক্স, তার মানে এন স্কয়ার ইন্টু এক্স এর সঙ্গে মাসটাকে মাল্টিপ্লাই করেছে। তার মানে এখানে ফোর্স পার ইউনিট মাস এটা নয়, এটা টোটাল মাসের জন্য যে ফোর্স সেটা। তাহলে আমি যদি টি টু এক্স ডি টু এর সঙ্গে সমান করতে চাই, তাহলে কিন্তু আমাকে এমটাকে বাদ দিয়ে ধরতে হবে, এমটাকে কিন্তু অমিট করে তারপর ধরতে হবে, নয়তো কিন্তু ভুল হয়ে যাবে। আমি যদি ডি টু এক্স ডি টুর সঙ্গে কিংবা ভি ইন্টু ডিভিডিএক্স এর সঙ্গে ডাইরেক্ট এম এন স্কোয়ার এক্স সমান করি, তাহলে সেটা সম্পূর্ণ ভুল হয়ে যাবে। কারণ ডিভিডিএক্স মানে, কারণ ভি ইন্টু ডিভিডিএক্স কিংবা ডিভিডিটি কিংবা ডি টু এক্স ডিটি টু, এটা কিন্তু ফোর্স পার ইউনিট মাসকে ইন্ডিকেট করে, অর্থাৎ অ্যাক্সিলারেশনকে ইন্ডিকেট করে। অপরদিকে এম এন স্কোয়ার এক্স সেটা কিন্তু টোটাল ফোর্স হিসাবে দিয়েছে। তাহলে একদিকে টোটাল ফোর্স লিখে দিচ্ছি, একদিকে ফোর্স পার ইউনিট মাসের সঙ্গে সমান করছে, সেটা তো ঠিক নয়, সেটা তো কনসেপচুয়ালি ভুল হয়ে যাবে। তো আমরা যদি একদিকে এম এন স্কোয়ার এক্স লিখি, তাহলে আরেকদিকে কিন্তু এম ইন্টু ডি টু এক্স ডিটি টু করতে হবে, আদারওয়াইজ দুদিকেই এম লেখার প্রয়োজন নেই। এই জায়গাটা কিন্তু উম, আমাদের অবশ্যই মাথায় রেখে চলতে হবে অঙ্কটার ক্ষেত্রে। আমি একদিকে ডি টু এক্স ডিটি টু লিখবো আর অন্যদিকে এম এন স্কোয়ার এক্স লিখবো, তাহলে হবে না।
কারণ d2x/dt2 মানে অ্যাক্সিলারেশনকে বোঝাচ্ছে, আর m² মানে টোটাল ফোর্সটাকে বোঝাচ্ছে। দুটোকে সমান করাটা যাবে না। সমান করতে হলে তাহলে আমি একই কাজ করি, এখানে একটা m লিখছি এখানে, তাহলে আর তোদের বুঝতে অসুবিধা হবে না। আর মাইনাস সাইন নিচ্ছি, এবার এমটা কেটেই দিলাম। ঠিক আছে, এটা কিন্তু আলটিমেটলি একটা এসএইচএম এর ইকুয়েশন, এসএইচএম এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা। ঠিক আছে, এটা একটা সিম্পল হারমোনিক মোশনকে ইন্ডিকেট করছে। সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে এই ফোর্সটা ডিস্টেন্সের সঙ্গে ভ্যারি করে, প্রপোর্শনাল হয়, এবং টুগেদার উইথ নেগেটিভ সাইন, মানে ফোর্সটা অলওয়েজ ফিক্সড পয়েন্টের দিকে বা ইকুইলিব্রিয়াম পয়েন্টের দিকে কাজ করে। ঠিক আছে, এক্ষেত্রেই একমাত্র d2x/dt2 সেটা কিন্তু ভ্যারিজেস -x হয় এসএইচএম এর ক্ষেত্রে। তো সেই ইকুয়েশনই এখানে দিয়েছে। এবং যদি এটা ফিজিক্যালি ব্যাপার, মানে ফিজিক্সের জন্য কনসেপ্ট অনুযায়ী সিম্পল হারমোনিক মোশনকে ইন্ডিকেট করছে, কিন্তু ম্যাথমেটিক্যালি এটা কাকে ইন্ডিকেট করছে? এই যে ইকুয়েশনটা পেলাম, এটা ম্যাথমেটিক্স এর কনসেপ্ট অনুযায়ী কাকে ইন্ডিকেট করছে? এটা ইন্ডিকেট করছে হচ্ছে একটা লিনিয়ার হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে। ঠিক আছে, উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট কে, এবং অর্ডারটা হচ্ছে 2। ঠিক আছে, আমি লিখেই দিচ্ছি এখানে। হোমোজিনিয়াস কেন বলছি? কারণ ডান দিক শূন্য আছে। হোমোজিনিয়াস কখন বলা হয়? হোমোজিনিয়াস বলা হয় যখন ডান দিক শূন্য থাকে। ঠিক আছে, তাহলে 1 is 8 লিনিয়ার হোমোজিনিয়াস, মানে যেটার জন্য আমরা সিএফপিআই মেথড অ্যাপ্লাই করি, লিনিয়ার হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। অফ অর্ডার 2। কত অর্ডারের? সেকেন্ড অর্ডার ইকুয়েশন। ঠিক আছে, এটাকে আমরা কি করতাম? এখানে ডি অপারেটর ইউজ করতাম। তো ডি অপারেটর দিয়ে যদি লিখি তাহলে জিনিসটা কিরকম হতো? ইন্ট্রোডিউসিং যে ডিফারেন্সিয়াল অপারেটর, ওডির কাজ কিন্তু সম্পূর্ণ, এটা মেকানিক্স এর কাজ নয়। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে করেছিলাম এগুলো। ডিডিএক্স, যেটাকে আমরা ডি দিয়ে লিখতাম। ঠিক আছে, স্ক্রিপ্ট ডি লিখতে হবে না, নর্মাল ডি লিখলেই হবে। ঠিক আছে, ডি ইকুইভ্যালেন্ট টু ডিডিএক্স, ইকুয়েশন 1 can be written as কিরকম হবে ইকুয়েশন 1টা? d2x/dt2 মানে হচ্ছে, তাহলে আমাদের কাছে d2x চলে আসবে প্লাস n²x ইকুয়ালস টু 0, যেটাকে আমরা এইভাবেও লিখে থাকি। আশা করছি ওডির কনসেপ্ট তোদের মনে পড়ছে, যে ওডিতে এরকম করতাম। এবার কি করতে হয়? ট্রায়াল সলিউশন ধরতে হয়। এবার একটা ট্রায়াল সলিউশন ধরতে হয়। অনেকেই নর্মালি করে দেয়, কিছু লেখে ঠেকে না। ট্রায়াল সলিউশন কি করে অক্সিলারি ইকুয়েশন পাওয়া যায়, e⁻mx টাকে ট্রায়াল সলিউশন করতে হয়, সেগুলো অনেকেই না লিখে ডাইরেক্ট অক্সিলারি ইকুয়েশন m² + n² লিখে করে দেয়, এবং তার জন্য নাম্বারও কাটা যায়। ঠিক আছে, তো সেরকম তাড়াহুড়ো কাজ করলে হবে না। প্রত্যেকটা জিনিস যেটার জন্য যা করা দরকার আমাদের করতে হবে, হাতে স্পিড বাড়াতে হবে, যাতে আমরা কম্প্যাক্ট ভাবে সুন্দর করে প্রত্যেকটা জিনিস লিখে আসতে পারি। ঠিক আছে, ছেড়ে ছেড়ে লিখলে হবে না।
লেট আমরা যখন ইকুয়েশনটা ওয়াই আর এক্স দিয়ে থাকতো তখন ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এম এক্স ধরতাম, এখানে তো এক্স আর টি দিয়ে রয়েছে, তাহলে আমাকে ধরতে হবে এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এম টি, অর্থাৎ এক্সটা হচ্ছে আমাদের কাছে এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ঠিক আছে, আর টিটা হচ্ছে এখানকার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। টাইমটা, টাইম তো আর কারোর উপর ডিপেন্ড করে চলবে না, টাইমের উপর ডিপেন্ড করে ডিস্টেন্স আমরা করতে পারি। তো এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এম টি। ট্রায়াল সলিউশন of the homogeneous equation 1, therefore অক্সিলারি ইকুয়েশন মানে যেটা আমাদের সহায়তা করে, ঠিক আছে, যে ইকুয়েশনটাকে সলভ করতে। ঠিক আছে, যেটাকে আমরা বলে থাকি সহায়ক সমীকরণ। তো সেই অক্সিলারি ইকুয়েশনটা কি হবে? ডি টু মানে এখানে ডি গুলো চেঞ্জ করতে হয় এম দিয়ে, তাহলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়ালস টু 0। তার মানে এম স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস এন স্কোয়ার। সেই সাথে একটা আই আসবে বিকজ একটা মাইনাস রয়েছে এখানে। তাহলে এম এর দুটো ভ্যালু পাচ্ছে, একটা হচ্ছে 0 + i√n। আচ্ছা, √n হবে না কারণ এখানে এন স্কোয়ার রয়েছে, তাহলে ডাইরেক্ট এন হবে শুধুমাত্র। √n কি করে হবে? এন স্কোয়ার যেহেতু রয়েছে, এন থাকলে √n হতো। এরকম হবে আই মানে হচ্ছে আয়োটা। আই মানে কি? আই মানে হচ্ছে এখানকার আয়োটা, অর্থাৎ -1। ঠিক আছে, আই মানে হচ্ছে √(-1)। তো এম এর এই দুটো ভ্যালু হলে আমাদের অক্সিলারি ইকুয়েশন কিরকম, মানে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশনটা কিরকম দেখতে হয়? তাহলে দেয়ার ফোর দি কমপ্লিমেন্টারি ফাংশন কমপ্লিমেন্টারি ফাংশনটাই কিন্তু এখানকার জেনারেল সলিউশন। ঠিক আছে, বিকজ ডান দিকটা শূন্য রয়েছে ইকুয়েশনে, ডান দিক শূন্য থাকলে পার্টিকুলার ইন্টিগ্রাল এমনিতেই শূন্য বেরোয়। আমরা কি করি? কমপ্লিমেন্টারি ফাংশন বার করতাম, পার্টিকুলার ইন্টিগ্রাল বার করতাম, দেন দুটোকে যোগ করতাম, যোগ করে যেটা পেতাম সেটা হচ্ছে জেনারেল সলিউশন বলতাম, এটাকে জেনারেল সলিউশন বলতাম। কিন্তু এখানে পার্টিকুলার ইন্টিগ্রাল এমনিতেই 0 হয় বিকজ ডান দিক শূন্য আছে। ডান দিক যেহেতু শূন্য আছে ইকুয়েশনে, তাহলে ওয়াইপিটা এমনিতেই শূন্য বেরোবে, কারণ ওয়াইপি বার করতে গেলে আমাদের কি করতে হয়? ডান দিকের উপর অ্যাপ্লাই করতে হয়, তো সেটা 0-র উপর অপারেট হবে, তো এখানে 0 বেরোবে। তাই ওয়াইসিটাই হয়ে যাবে জেনারেল সলিউশন এখানকার। ঠিক আছে, এই আলাদা করে না করলেও চলবে যে কমপ্লিমেন্টারি ফাংশন দ্যাট ইজ জেনারেল সলিউশন বলে দিতে পারি। আর যদি ভেঙে লিখতে চাস তাহলে লিখতে পারিস, দেয়ার ফর কমপ্লিমেন্টারি ফাংশন ইজ ওয়াই সি ইকুয়ালস টু কত হবে? আমরা যখন এম এর ভ্যালু, আশা করি মনে আছে এটা, তাও একবার আমি মনে করিয়ে দিচ্ছি সবার জন্যই, যে এই এম এর ভ্যালু যদি একটা আলফা বেরোয় একটা বিটা বেরোয়, ঠিক আছে, এবং আলফা বিটা আলাদা বেরোয়, তাহলে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন তখন কি হয়? কমপ্লিমেন্টারি ফাংশন তখন হয়ে যায় ক্যাপিটাল এ ইন্টু ই টু দি পাওয়ার আলফা এক্স প্লাস ক্যাপিটাল বি ইন্টু ই টু দি পাওয়ার আলফা ওয়াই, মানে বিটা ওয়াই। আর যদি দুটোই সেম বেরোয় তখন ওয়াই সিটা হয় এ ইন্টু ই টু দি পাওয়ার আলফা এক্স, দুটোই তো সেম, তখন বি এর সঙ্গে একটা এক্স গুণ করতে হয়। এটা ওয়াই নয়, এটা কিন্তু এক্স হবে, বিটা ওয়াই আবার করতে গিয়ে এক্স হবে সব। ঠিক আছে, আর যদি কমপ্লেক্স রুট বেরোয়, যেটা এখানে বেরিয়েছে, কমপ্লেক্স রুট বেরিয়েছে, ধর এ প্লাস আইবি বেরোলো, আরেকটা বেরোলো এ মাইনাস আইবি, তখন তুই কি করবি? কিংবা আলফা বিটা দিয়েই বলি, সবগুলো যখন আলফা বিটা দিয়ে বলছি,
একটা ধর আলফা প্লাস আই বিটা বেরোলো, আর একটা আলফা মাইনাস আই বিটা বেরোলো, যেটা এখানে হয়েছে। সেক্ষেত্রে ওয়াইসিটা হয়ে যায় ই টু দি পাওয়ার আলফা এক্স ক্যাপিটাল এ ইন্টু কস বিটা এক্স প্লাস বি সাইন বিটা এক্স। সাইন কস আগে পরে লিখতেই পারি, সেটা নিয়ে কেউ কিছু বলবে না। এরকম হয় সলিউশনটা। তাহলে এখানে আমাদের কত হবে? এখানে ওয়াইসি না, এখানে এক্সি হবে, বিকজ ইকুয়েশনটা এক্স আর টি দিয়ে রয়েছে। এখানে ওয়াই এর জায়গায় এক্স হবে, এক্স এর জায়গায় টি হবে কিন্তু অঙ্কটার ক্ষেত্রে। তো সেটা এই পদ্ধতিতে গেছে আলফা প্লাস বিটা আই, আলফা মাইনাস বিটা আই, তাহলে ই টু দি পাওয়ার 0 টি এ কজ এন টি আছে। তাহলে টোটালে কত পাচ্ছি? এক্স ইকুয়ালস টু এ কজ এন টি প্লাস বি সাইন এন টি, where a and b আর আরবিটারি কনস্ট্যান্ট। অবশ্যই দুটো আরবিটারি কনস্ট্যান্ট আসবে, কারণ অর্ডারটা দুই ইকুয়েশনের। ঠিক আছে, একটু ডিটেলসে লিখছি প্রত্যেকটা জিনিস, কারণ এটাই অ্যাকচুয়াল মেথড। শর্ট করা মানে সেখান থেকে মেথডের অর্ধেক লেখা বাদ দিয়ে দেওয়া। তো where a and b আর আরবিটারি কনস্ট্যান্টস, আর এটা গেল কমপ্লিমেন্টারি ফাংশন। আর পার্টিকুলার ইন্টিগ্রাল কি করে বেরোবে? সেটাকে আমরা লিখবো তাহলে এক্সপি। এক্সপিটা কি হয়? যে ডিফারেন্সিয়াল অপারেটরটা রয়েছে সেটা অপারেট করতে হবে কার উপর? ডান দিকে যে ফাংশন রয়েছে, ডান দিকে তো জিরো রয়েছে, তার মানে ওভারঅল জিরো বেরোবে এটা। ওভারঅল তাহলে এটা জিরো বেরোবে। তাহলে দেয়ার ফোর এক্সিটা কত? এ কজ এন টি প্লাস বি সাইন এন টি। ওটা তো জিরো, তাহলে আর লিখছি না। ঠিক আছে, এটা জিরো। ঠিক আছে, এখান থেকে আমাদের এবার এ আর বি এর ভ্যালু বার করলে অঙ্ক হয়ে যাবে। জাস্ট এ আর বি এর ভ্যালুটা বার করতে হবে। কি করে বার করবো? তার জন্য ইনিশিয়াল কন্ডিশন কোয়েশ্চেনে দেওয়া রয়েছে। ইনিশিয়াল কন্ডিশন কিন্তু কোয়েশ্চেনে দেওয়া রয়েছে। ঠিক আছে, ইনিশিয়ালি কি বলেছে? যখন এই পজিশনে রয়েছে একদম, তখন কিন্তু পার্টিকেলটাকে ভি ভেলোসিটি নিয়ে ছুড়ে দেওয়া হয়েছে। ইনিশিয়ালি অ্যাট এ, টাইমটা তখন কত? শূন্য। স্মল এক্সটা কত? স্মল এক্সটা হচ্ছে এ, স্মল এক্সটা হচ্ছে এ। ঠিক আছে, আর এখান থেকে ভেলোসিটিটা বার করতে পারিস, ডিএক্সডিটা বার করতে পারিস, একেবারেই করে নে, মানে এক্স ডট। তো সেটা কত হবে? এ কজ এন টি, তার মানে মাইনাস এ এন সাইন এন টি প্লাস বি এন কজ এন টি, ডেরিভেটিভ করলে। ঠিক আছে, এবং সেটা মানেই কিন্তু অ্যাকচুয়ালি ভেলোসিটি। সেটা মানে কি? সেটা মানে কিন্তু অ্যাকচুয়ালি ভেলোসিটিটাকে ইন্ডিকেট করছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি ভেলোসিটিটাকে বোঝাচ্ছে।
ঠিক আছে, তো ইনিশিয়ালি অ্যাট এ টিটা শূন্য এক্সটা এ, এবং ভিটা কত, ভিটা হচ্ছে মাইনাস ভি, এই জায়গাটাই হচ্ছে মেন। এই মাইনাসটা অনেকে অমিট করে যায়, মাইনাসটা অনেকে লিখতে ভুলে যায়, মাইনাস না লিখলে কিন্তু পুরো জিনিসটাই রং হয়ে যাবে, এত খাটনি সব জলে চলে যাবে। কেন মাইনাসটা লেখা হলে, কারণ ভেলোসিটিটা কিন্তু টুয়ার্ডস ও সেটাকে ঠেলে দেওয়া হয়েছে, ফিক্সড পয়েন্টের দিকে কোনো কাজ করা হচ্ছে। তো ভেলোসিটিটা যেহেতু ফিক্সড পয়েন্টের দিকে সেটাকে ভেলোসিটি দেওয়া হয়েছে, ফলে ভেলোসিটিটা এক্ষেত্রে নেগেটিভ ভ্যালু নিতে হবে। সিন্স, লজিকটা আমি দিয়েই দিচ্ছি, সিন্স ভি ইজ টুয়ার্ডস দি সেন্টার অফ ফোর্স, তাহলে 4 নম্বরের ভ্যালুটা বসিয়ে দে এবার। 4 নম্বর না, 3 নম্বর থেকে বসা, ফ্রম 3 উই গেট, এক্স এর জায়গায় হচ্ছে এ, আর এ কজ 0, তাহলে ক্যাপিটালের ভ্যালুটা স্মল এ বেরোচ্ছে। আর 4 নম্বরে বসালে কি হচ্ছে, ফ্রম 4 উই গেট, স্মল ভির জায়গায় কিন্তু মাইনাস ভি বসবে, আর মাইনাস এ এন, জিরোই হয়ে গেল। তাহলে বি এর ভ্যালু যা হচ্ছে হচ্ছে মাইনাস ভি বাই এন, তাহলে দেয়ার ফোর 3 বিকামস এ কজ এন টি, তাহলে এটা কত, এ কজ এন টি, আর বি এর ভ্যালু হচ্ছে মাইনাস ভি বাই এন সাইন এন টি। ব্যাস, এবার আমাদের জাস্ট লাস্ট একটা লাইন চেয়েছে, সেখান থেকে বলেছে একদম এ পজিশন থেকে টি তে আসতে কত সময় লাগবে, আমি ধরলাম ক্যাপিটাল টি পরিমাণ টাইম লাগবে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে লেট taken by the particle to reach the center of force from O, from A, তাহলে দেয়ার ফোর, 5 নম্বর বল, তাহলে দেয়ার ফোর ফ্রম 5, বা দ্যাট ইজ বলে আগে লজিকটা দিয়ে দিই যে এক্সটা হচ্ছে তার মানে শূন্য হবে হোয়েন টাইমটা হচ্ছে টি। therefore from 5 we get এক্সটা কত, শূন্য, শূন্যই হয়ে যাচ্ছে, তাহলে না শূন্য না, শূন্য কেন হবে, সাইন এন টি, তাহলে এখান থেকে কত পাচ্ছি, ট্যান এন টি, সাইন বাই কস করলে তাহলে চলে আসবে হচ্ছে এন এ বাই ভি, তাহলে এন টি সমান কত,
tan inverse NA by V, এরকম আসছে। ঠিক আছে, দিস ইজ দি রিকোয়ার্ড টাইম, এটাই প্রমাণ করতে দিয়েছে আমাদের। ওকে, তো যে তিনটে অঙ্ক করলাম তিনটেই খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তার মধ্যে প্রথমটা এবং লাস্টেরটা তো খুবই বেশি গুরুত্বপূর্ণ। ভালো করে এগুলো প্র্যাকটিস করতে হবে, কারণ লাস্টের অঙ্কটা একটু অন্য অঙ্কগুলোর থেকে আলাদা। তো এগুলো কিন্তু ভালো করে আমাদের প্র্যাকটিসে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আজকে আর বেশি করাচ্ছি না, আজকে এতটাই থাক। নেক্সট ক্লাসে আরো কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকে এতটাই থাকলো।